আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন, কর্মরত আছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী হিসাবরক্ষক পদে। তো আজকে নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের প্রথম যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে ব্যবসায় কি। ব্যবসায় সাধারণত টাকা পয়সা ইনকাম করার জন্যে কোনো কিছু বিক্রি করা, এই টাইপের জিনিস আমরা বুঝে থাকি যে এটা ব্যবসা। শুধু কোনো কিছু জিনিস যে বিক্রি করা তা না, এখন মানুষ সেবা বিক্রি করেও টাকা পয়সা ইনকাম করে, তাই না? তো সহজভাবে আবার একটু অন্যদিকে যদি চিন্তা করি, ধরো যে যারা ইলিগ্যাল জিনিসপত্র বিক্রি করে তারাও তো টাকা পয়সা ইনকাম করতেছে, তো সেটা তো আর ব্যবসা না। তাহলে ব্যবসা হইতে হলে কি হতে হবে? অর্থনৈতিক কাজ হতে হবে, প্লাস সেই অর্থনৈতিক কাজটা কোনো দেশের আইন অনুযায়ী বৈধ হইতে হবে। একটু বলি, প্রত্যেকটা জিনিসের কিছু বেসিক জিনিস থাকে। যেমন আমি মোহাম্মদ আলামিন, আমাকে চেনার উপায় কি? আমার নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো দেখে হাজারো মানুষ থেকে আমাকে আইডেন্টিফাই করে নেওয়া যাবে যে এটা মোহাম্মদ আলামিন। ঠিক একইভাবে একটা সংজ্ঞা যখন আমরা দাঁড় করাই বা একটা সংজ্ঞা লিখি, তখন সেই সংজ্ঞার কিছু বেসিক জিনিসপত্র থাকে যেগুলা না থাকলে ওই সংজ্ঞাটা একটা প্রতিবন্ধী সংজ্ঞা হয়ে যায়। তো ওই বেসিক জিনিসগুলো ইনক্লুড করার পর আপনি বা আমি যে কোনো একটা নিজের মন মতো করে সংজ্ঞাটা দাঁড় করাতে পারি। তো ব্যবসায়ের সংজ্ঞার ক্ষেত্রে বেশ কিছু কমন জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে এটা অর্থনৈতিক কাজ হইতে হবে। অর্থনৈতিক কাজ প্লাস মুনাফা অর্জন করা উদ্দেশ্য হতে হবে, প্লাস দেশের আইনে বৈধ হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। এটা হতে হবে বৈধ, এটা হতে হবে অর্থনৈতিক কাজ, এটা হতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আপনি জনস্বার্থে বা জনগণের উপকার করার জন্যে কিছু করছেন, অর্থনৈতিক কাজ করছেন, সেটা ব্যবসায় হবে না। তাহলে ব্যবসায় হতে হলে তিনটা শর্ত থাকতে হবে। এটা একটা অর্থনৈতিক কাজ হতে হবে, মুনাফা অর্জন এটা মেন উদ্দেশ্য হতে হবে, আর দেশের বিদ্যমান আইনে বৈধ হতে হবে। এটা গেল ব্যবসায়ের সংজ্ঞা, বুঝে গেলাম। এরপর হচ্ছে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসায় কি এমন ছিল? এখন যেমন আসলে প্রত্যেকটা জিনিসই না জন্মায় যেভাবে সেমন তো থাকে না। এখনকার যে ব্যবসায় আমরা দেখি, এখন আমরা অনলাইন বিজনেস দেখি, কিন্তু বিজনেসের ফর্মটা কি এমন ছিল আদৌ? সৃষ্টির শুরু থেকে মানুষ কি ব্যবসা করতো, বা করলেও কি এভাবে করতো মানুষ? আচ্ছা, একটু পরে আসছি। আমাদের ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারি, সেটা কয়েকটা যুগ বলা যেতে পারে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা বর্তমানে আধুনিক যুগ। এখন কথা হচ্ছে, প্রাচীন যুগে মানুষ তখন কিন্তু এই ব্যবসা করব, টাকা পয়সা ইনকাম করব, এই টাইপের চিন্তা ভাবনা ছিল না। মানুষকে ঠকাবো, এই টাইপের চিন্তা ভাবনা ছিল না। তখন ছিল কি, নিজে খাবো, নিজে বাঁচবো, এইটা। মানুষ তখন ক্ষুধার নিবারণ। এরপর আস্তে ধীরে মানুষ লজ্জা বুঝতে শিখে, তারা লজ্জা নিবারণের চেষ্টা করে। আস্তে আস্তে তাদের ফ্যামিলি হয়, ফ্যামিলি হতে হতে তারা তাদের মতো করে তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতো। তার যুগগুলা কি? প্রাচীন যুগ, মধ্যযুগ অ্যান্ড আধুনিক যুগ। এখন প্রাচীন যুগে কি ছিল? আগেই বললাম যে প্রাচীন যুগে মানুষের ফলমূল আহরণ করবে, নিজে খেয়ে পরে বেঁচে থাকবে, এই টাইপের চিন্তা ভাবনা ছিল। তার পশু শিকার, মৎস্য শিকার, বই আছে এগুলো। আমি যে আমার কাছে অবশ্য বই নাই, বইয়ে একটু দেখে নিলে ভালো হবে। ওইখানে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, এই টাইপের আরো কিছু। তো আস্তে আস্তে ওরা কি করলো, কৃষিকাজ করাটাও শুরু করে। কৃষিকাজের ইতিহাস বলতে গেলে তো অনেক বড়, আচ্ছা ওটা দরকার নাই, কৃষিকাজের ইতিহাস লাগবে না। এরপর দ্রব্য বিনিময় টার্মটা আমরা শুনে থাকবো, বার্টার সিস্টেম। ইংরেজিতে এটাকে বলে বার্টার সিস্টেম, আর আমরা বাংলাতে বলি দ্রব্য বিনিময়। মানুষের যখন কৃষিকাজ শুরু করলো মানুষ, তখন কেউ হয়তো ধান উৎপাদন করত, কেউ হয়তো গম উৎপাদন করত। তো ও যে ধান উৎপাদন করতো তা ওর ব্যবহার করে উদ্বৃত্ত থেকে যেত। যে গম উৎপাদন করতো, ওইটারও একই অবস্থা, ওই যা ওর যা দরকার তার চেয়ে বেশি ও গম উৎপাদন করতো। তখন কি করবে মানুষ? তখন এই আমি তোমাকে, তখন তো পরিমাপের জন্য এখনকার মতো এত সুসংগঠিত ডিজিটাল সিস্টেম ছিল না।
ধরেন যে আমি তাকে এই যে হাতের 1 মুঠ গম দিলাম, সে আমাকে 2 মুঠ ধান দিল, এই টাইপের একটা প্রচলন সিস্টেম নিজেদের মধ্যে করে নিয়েছিল, যেটাকে দ্রব্য বিনিময় বলে, দ্রব্যের বিনিময়ে দ্রব্য। এইটা যখন শুরু হয় এরপর মূলত শেষ হয়ে যায় আমাদের প্রাচীন যুগটা, মূলত এইখানে শেষ হয়ে যায়। এরপর মধ্যযুগে ইতিহাসটা ইন্টারেস্টিং, মানে আমি সাপোজ আমি আর আরেকজন দ্রব্য বিনিময় করছি, তো সে একটা গরু দিল, আমি তাকে 2 কাঁদি কলা দিলাম, 2 ছড়া কলা। তো হিসাবে কি হচ্ছে, ও একটা বিরাট গরু আমারে দিল আর আমি তারে 2 কাঁদি মাত্র কলা দিলাম, তাইলে সাধারণভাবে তো আমি জিতলাম না, একটা বড় গরু আমি পাইলাম। তো মানুষ এই সময় মানুষ বুঝতে শিখলো যে আসলে এইভাবে দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই সিস্টেমটা ভালো না। তখন ওরা কি করলো, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এইগুলা দিয়া ওরা এটার একটা করলো যে একটা শামুক দিলে একটা গরু দিবে, বা একটা ছোট শামুক দিলে 2 কাঁদি কলা দিবে, এই টাইপের নিজেদের মধ্যে একটা সিস্টেম করে নেয়। এইটা যখন থেকে শুরু হলো না, তখন থেকে মূলত মধ্যযুগ শুরু, প্রাচীন যুগ দ্রব্য বিনিময় পর্যন্ত শেষ। যখনই মানুষ নিজেদের ভিতরে দ্রব্য আদান প্রদান করার জন্য এই বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এইগুলার প্রচলন শুরু করে দিল, তখন থেকে মূলত মধ্যযুগ শুরু। আরও সুসংগঠিত হলো, তখন শামুকের পরিবর্তে তারা স্বর্ণরৌপ্য মুদ্রাতে চলে আসলো। স্বর্ণরৌপ্য মুদ্রা আস্তে আস্তে কাগজি মুদ্রায় ট্রান্সফার হলো। কাগজি মুদ্রায় ট্রান্সফার হওয়ার পর মানে এটা আসলে মানুষের প্রয়োজনেই আবিষ্কার হয়েছে। মানুষ দেখা যাচ্ছে যে 2 কেজি স্বর্ণ বয়ে নিয়ে বেড়ানো কি সম্ভব, ওর চেয়ে কাগজি নোট ক্যারি করা ইজি। এই কারণে মানুষ তার নিজের প্রয়োজনেই আস্তে আস্তে এই ইভলিউশনটা তৈরি করেছে। এরপর কি কথাই ছিলাম, যে কাগজি মুদ্রার প্রচলন ঘটলো, এরপর হচ্ছে বাজার ও শহর সৃষ্টি হলো, তাই তো ব্যবসা সংগঠন গড়ে উঠলো। ব্যবসা সংগঠন গড়ে উঠলো, তখন মানুষ বুঝলো যে আসলে হ্যাঁ, এখন সবাই তো চাষবাস করে না, আবার সবাই সব কিছু চাষবাস করতে পারে না। একজনের যা দরকার তা কি সবাই স্বয়ং সম্পূর্ণ হতে পারে? তখন একজনের হয়তো ধান খুব বেশি ফলতো, একজনের গম বেশি ফলতো, তো এদের কাছ থেকে উদ্বৃত্তটা কেনাকাটি করে নিয়ে কেউ ব্যবসা স্টার্ট করলো, ব্যবসা সংগঠনের উদ্ভব হয়ে গেল, তারা বাজার শহর সৃষ্টি হলো। এরপর অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী, টার্মটা মনে রাখতে হবে, সালটা ইম্পর্টেন্ট। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দী, এখানে আরেকটা কথা, শতাব্দী একটু বোঝায়। শতাব্দী অষ্টাদশ লিখলাম যে 1750 থেকে 1850, এখন লিখছি 1750 কিন্তু বলছি অষ্টাদশ। অষ্টাদশ মানে কি 18 না? অষ্টাদশ ও ঊনবিংশ বলা হচ্ছে যে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে ব্যবসা বাণিজ্যে বিরাট প্রসার ঘটে, সেটাকে শিল্প বিপ্লব বলা হয়। এই শিল্প বিপ্লব থেকে মূলত আধুনিক যুগের শুরু। এখন এই শতাব্দীটা এক কথা একটু দেখিয়ে দিই। 1750, এই যে 1700, এই 17 ক্রস করছে, 1701, 17 ক্রস করলো মানে 18তে পা দিল, অর্থাৎ এটা শুরু হয়ে গেল 18 শতক। বলার সময় আমরা বলবো 1700 সাল, কিন্তু এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী। একইভাবে 18-র পর থেকে 18 শেষ হয়ে গেছে, 18-র পরে পা দিছে, তার মানে ঊনবিংশ, 19। এই কারণে বলা হয় এটা অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। এমন না যে পুরা 100 বছর ধরে, আসলে এই সময়টাতে ইউরোপে ব্যবসা বাণিজ্যের বিরাট প্রসার ঘটে। এই সময় বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় হাতে। আচ্ছা, একটা উদাহরণ বলি, যে ধরেন যে পটেটো চিপস, একজন হাতে কেটে 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 আলুর চিপস তৈরি করে, আর একজন মেশিনে আলুর চিপস তৈরি করে, কার প্রোডাক্টিভিটি বেশি হবে বা কে বেশি প্রডিউস করতে পারবে? অবশ্যই যে মেশিন ইউজ করেছে সে। তো ইউরোপে মূলত আমেরিকাতে না, ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লবটা কেন ঘটে? ওই যে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে। এতকাল মানুষ হাতে সব কিছু করতো, এখন হঠাৎ করে একটা ইঞ্জিন চলে আসলো। ইঞ্জিন চলে আসলে প্রোডাক্টিভিটি তো বাড়বেই। তখনই ওরা বিপুল পরিমাণে উৎপাদন করা শুরু করে। এই জায়গাটাকেই আমরা বলি ইতিহাসে শিল্প বিপ্লব। তো এই শিল্প বিপ্লবের পর থেকেই মূলত আধুনিক যুগের শুরু। এই শিল্প বিপ্লব থেকেই শুরু আর কি, শিল্প বিপ্লবটাকেই ধরা হয় আধুনিক যুগের স্টার্টিং পয়েন্ট। এরপর শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত যত কিছু হয়ে আসছে, এর মধ্যে মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল বিজনেস,
অনলাইন বিজনেস যা আছে, ওই শিল্প বিপ্লব থেকে আজ পর্যন্ত যা আছে সব আধুনিক যুগ, যুগ চলতেছে। তো এটা ছিল মূলত ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। এইটা নিয়ে চাইলে অনেক ডিপ আলাপ আলোচনা করা যায়, কিন্তু এত দরকার নাই, এতটুকু ধারণা থাকলেই। এরপর আসি ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। এখন আওতা বলতে কি বুঝি? আওতা হচ্ছে বাউন্ডারি। এই যে এই বাউন্ডারি, যেমন আমি এই রুমের মধ্যে আছি, আমার আওতা এই রুম, তেমনইভাবে বিজনেসের আওতা কি সেটা দেখতে হবে। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে। ব্যবসায় তাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন কথা হচ্ছে এই বাণিজ্যের ইংরেজি হচ্ছে কমার্স। এখন 9-এ উঠলে তখন তুমি কি নিবা? সায়েন্স, কমার্স না আর্টস? এটা বিরাট ব্যাপার স্যাপার। আরে কমার্স পড়বো, সায়েন্স পড়বো। এখন কমার্স হচ্ছে ব্যবসায়ের একটা শাখা। যেমন আমি যদি একটা পুরো মানুষ হই, আমার একটা হাত, এই একটা হাত, একটা পা, আর একটা পা, এমন ব্যবসায়টা হচ্ছে পুরা মেন জিনিসটা। আর সেটার 3টা সেগমেন্ট, একটা হচ্ছে শিল্প, একটা বাণিজ্য, আর একটা প্রত্যক্ষ সেবা। এখন কেউ যদি বলে যে আমি কমার্স পড়ি, এটা মানে আহামরি এমন কিছু না যে তুমি রকেট বানাইতেছো, এটা ধ্বংস হয়ে রকেট পুরা বিস্ফোরণ হয়ে যাবে। জাস্ট আমি বলছি যে আজকের পর থেকে কেউ আসলে এটা আমি কমার্সে পড়ি বা আমি কমার্স নিয়ে পড়ি, আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম যে আমি কমার্স পড়াই, কারণ এটা এইভাবেই প্রচলন হয়ে আসছে। মূলত আমরা বিজনেস স্টাডিজ পড়ি বা বিজনেস স্টাডিজ পড়াই। তো তাইলে শাখাটার নাম হচ্ছে ব্যবসায় শিক্ষা বা বিজনেস স্টাডিজ, আর তার একটা সেগমেন্ট হচ্ছে বাণিজ্য মানে কমার্স। ওকে, এখন এই 3টা আমাদেরকে একটু দেখতে হবে: শিল্প, বাণিজ্য অ্যান্ড প্রত্যক্ষ সেবা। এই 3টা শাখা এক একটা এক এক কাজ করে। যেমন শিল্প ও প্রডিউস করে, উৎপাদন করে। বাণিজ্য ও ওই যে শিল্প তৈরি করে দিল না প্রোডাক্টটা, ও সেই প্রোডাক্টটা সেল করে, আরেকজনের কাছে পৌঁছে দেয়। আর প্রত্যক্ষ সেবা, ও কোনো প্রোডাক্ট সেল করে না, ও ডিরেক্ট সেবা দেয়। এটা নিয়ে ডিটেল আলাপ আলোচনা হবে। এখন আসি আমরা শিল্প। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। বাহন কাকে বলে? বাহন হচ্ছে আমরা যে যন্ত্র, যে জিনিসটার উপর ভর করে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, সেটাকে বলা হয় বাহন। শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। শিল্প মূলত একটা প্রোডাক্ট প্রডিউস করে, মানে ওই প্রোডাক্টটা তৈরি করে। সৃষ্টি করতে পারে না মানুষ কোনো কিছু, মানুষ রূপগত পরিবর্তন করতে পারে। যেমন আমি বন থেকে কাঠ নিলাম, কাঠের রূপগত আকার আকৃতিগত পরিবর্তন করে ফার্নিচার তৈরি করলাম। তাহলে কি হচ্ছে? এটা কিসের মাধ্যমে হচ্ছে? শিল্পের মাধ্যমে। তো শিল্প বলতে আমরা কি বুঝবো? এটা একটা প্রসেস। প্রসেস হচ্ছে যেখানে একের পর এক, একটার পর একটা কাজ চলতেই থাকে, এটাকে আমরা বলি প্রসেস। তো শিল্প হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করা হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করব, সেটাকে কাঁচামালে রূপ দিব এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্যে বা ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করব। এই যে ফুল প্রসেসটা, এটাকে আমরা বলি শিল্প। তাহলে কি দাঁড়াচ্ছে? খুব উদাহরণ সহকারে বলি যে বনে গাছ আছে, বন থেকে গাছ নিলাম, গাছ কি প্রাকৃতিক সম্পদ, নিলাম, নিয়ে ওই প্রাকৃতিক সম্পদটাকে আমরা কাঁচামালে কনভার্ট করব। ওরে নিয়ে আইসা সমিলে আমাদের ব্যবহার উপযোগী ফার্নিচার তৈরিতে যেই ধরনের কাঠ লাগবে সেই রকমভাবে আমরা কাটিং করে নিব। তাইলে কি হচ্ছে? প্রাকৃতিক সম্পদ আহরণ করলাম, কাঁচামালে রূপ দিলাম, এবার ম্যান ম্যাটেরিয়ালস বা শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ওইটাকে চূড়ান্ত পণ্যে পরিণত করব। ওকে, তবেই না আমাদের দরজা, আমাদের ফার্নিচার, অন্যান্য যত ফার্নিচার আছে এই হিসাবে আমরা ইউজ করতে পারি। খুব সোজা, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করব, কাঁচামালকে প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করব, সেটাকে কাঁচামালে রূপ দিব, এই কাঁচামালটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্যে পরিণত করব। এটাই হচ্ছে শিল্প। শিল্প নানা ধরনের আছে, একবারে আলাপ করে যায়, কারণ
বলছি যখন বলে যায় একবার। একটা আছে প্রজনন শিল্প, তারপরে আছে নিষ্কাশন। আচ্ছা শিল্প কি ক্লিয়ার? প্রজনন শিল্প, নিষ্কাশন, তারপর আছে নির্মাণ, তারপরে সেবা, তারপর আছে উৎপাদন। খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের ক্ষেত্রেও এখান থেকে কোশ্চেন আসে এবং খুব বেশ মাঝে মধ্যে আসতে দেখা যায় রেগুলার বেসিসে।